তোমার জন্য একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প লিখছি, যার নাম অন্তিম ডাক। নিহারিকার ছোটবেলা থেকেই ভূতের প্রতি এক অদ্ভুত কৌতূহল ছিল। বই, সিনেমা, ইউটিউব, যেখানে ভূতের ছোঁয়া, সেখানেই তার আগ্রহ। তবে সে নিজে কখনো এমন কিছু দেখেনি বা অনুভব করেনি। তার ধারণা ছিল ভূত প্রেত আসলে মানুষের কল্পনারই ফসল। সেপ্টেম্বর মাসে সেই ধারণা বদলে গেল। সেই মাসে নিহতিকার দাদু মারা যান। দাদু গ্রামের বাড়িতে থাকতেন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক অজপাড়া গাঁয়ে। শেষকৃত্যের জন্য পরিবার সহ সেখানে যেতে হয়। বাড়িটা অনেক পুরনো, ধসে পড়া পাঁচিল, ফাটল ধরা ছাদ আর অদ্ভুত এক নিস্তব্ধতা। এই বাড়িটার একটা ঘর রাতে বন্ধ রাখিস, দাদু বেঁচে থাকতে বারবার বলতেন। ঘরটা বাড়ির উত্তর পূর্ব কোণায়, ছোট, জানালাহীন, পোকায় খাওয়া কাঠের দরজা, আর কেবল একটা ছেঁড়া পর্দা ঘিরে আছে। দাদুর মৃত্যুর পর সেই ঘরের দরজায় তালা ঝোলানো ছিল। নিহতিকার কৌতূহল বেড়ে গেল। এক রাতে সে চাবি নিয়ে সেই ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই একটা গা শিউরে ওঠা ঠান্ডা হাওয়া গায়ে লাগল। বাতাস ভারী, যেন শতাব্দী ধরে জমে থাকা দুঃখের গন্ধ। ঘরের এক কোণে একটা কাঠের টেবিলে ধুলো জমা ডায়েরি রাখা। ডায়েরি খুলে নিহতিকা পড়তে লাগল। 3 ডায়েরির গল্প। ডায়েরির লেখাগুলো 1947 সালে। এক যুবকের লেখা, নাম অরিন্দম। লেখায় ছিল, এই ঘরে একটা আত্মা আটকে আছে। তার নাম রুকসানা। ব্রিটিশ আমলে এক মুসলিম বালিকাকে এই ঘরে পুড়িয়ে মারা হয়, কারণ সে এক হিন্দু ছেলেকে ভালোবাসে। তখন গ্রামবাসীরা এটাকে অপবিত্র প্রেম বলেছিল। সেই রাতে রুকসানা এই ঘরের মেঝেতে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা রয়ে গেছে। প্রতি পূর্ণিমায় মধ্যরাতে সে ফিরে আসে, তার প্রেমিককে খোঁজে। নিহারিকার বুক ধড়ফড় করতে লাগল। গল্পে বিশ্বাস না করলেও তার শরীর তখন ঠান্ডায় জমে গেছে। 4 প্রথম দেখা। পরের দিন পূর্ণিমা। নিহতিকা নিজেই ভুলে গিয়েছিল ডায়েরির কথা। রাত 1-2টার পরে সে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। আওয়াজটা আসছে সেই বন্ধ ঘরের দিক থেকে। সে লাইট জ্বালিয়ে বারান্দায় গেল। বাতাস নিস্তব্ধ, চাঁদের আলো ছড়িয়ে আছে চারপাশে। কিন্তু ঘরের দরজাটা হালকা ফাঁকা, অথচ সেটা তালা দেওয়া ছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো, তুমি কি অরিন্দম? নিহারিকার গা ছমছম করে উঠল। সে পেছন ফিরে দেখতে পেল এক মেয়ের অবয়ব। মাথায় ওড়না, পোড়া চামড়া, কিন্তু চোখে এক বিষণ্ণ ভালোবাসা। সেই চোখ দুটো এক মুহূর্তে তার শরীর নিস্তেজ করে দিল। সে জ্ঞান হারাল। পরদিন সকালে নিহতিকা জেগে দেখে সে সেই ঘরেই শুয়ে আছে, কিন্তু ঘরটা আবার তালা দেওয়া। কেউ যেন দরজার বাইরে থেকে বন্ধ করেছে। পরিবারের লোকজন জানেই না গত রাতে সে কোথায় ছিল। কেউ তাকে খুঁজেও পায়নি। রাতে আবার কান্না, আবার সেই কণ্ঠ, তুমি কি ফিরে এসেছ অরিন্দম? নিহারিকা এবার জানতে চাইল, কে এই রুকসানা, আর কে ছিল অরিন্দম। ডায়েরির শেষ পাতাগুলো সে আবার পড়ে। সেখানে লেখা, রুকসানা এখন শুধু প্রেমিকা নয়, সে প্রতিশোধী আত্মা। সে বিশ্বাসঘাতকতাকে সহ্য করে না। আমি যদি তাকে ভুলে যাই, সে আমাকেও পোড়াবে। নিহারিকার মাথায় বজ্রপাত। সে দেখতে পেল ডায়েরির শেষ পাতায় অরিন্দমের সই, অরিন্দম চক্রবর্তী। নিহারিকার দাদুর নামও ছিল অরিন্দম চক্রবর্তী। 6 অতীতের পাপ। তার মানে তার দাদুই সেই ছেলেটি যাকে ভালোবেসে এক মেয়ে পুড়ে মরেছিল।
কিন্তু দাদু তো কখনো বলেননি এই কথা। নিহারিকা এবার বুঝল দাদুর মৃত্যুর পর রুকসানার আত্মা আবার জেগে উঠেছে। সে ভাবছে অরিন্দম ফিরে এসেছে নিহতিকার মধ্যে। তাকে প্রতি রাতে তাড়া করছে, তার ঘুমে আসে, তার স্বপ্নে কথা বলে, আর ধীরে ধীরে তাকে তার মধ্যে টেনে নিচ্ছে। 7 পালাবার পথ। নিহারিকা একজন পুরোহিত ডাকে। তিনি ঘর দেখে বলেন, এখানে আত্মা নয়, এক অভিশপ্ত আত্মা আছে। একে মুক্তি দিতে হলে সত্যি প্রকাশ করতে হবে। পরিবারের সামনে নিহতিকা ডায়েরির কথা বলে। সে জানায় তার দাদু একটি মেয়েকে ভালোবেসে প্রতারিত করেছিলেন, আর সেই মেয়েটি ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল। পরিবার চমকে যায়। সবাই জানত দাদু ছিলেন ধর্মভীরু, নিরীহ মানুষ। কিন্তু তার এই পাপ লুকোনো ছিল এত বছর। পূর্ণিমার রাত। পুরোহিত, নিহতিকা ও গ্রামের কয়েকজন মিলে সেই ঘরে আগুন জ্বালায়। ডায়েরি, রুকসানার পুরনো ছবি আর দাদুর ব্যবহার করা জিনিস দিয়ে যজ্ঞ হয়। ঠিক রাতও 1-2-3 একটা বিকট চিৎকার হয়। তুমি প্রতারণা করেছ। ঘরের মেঝে ফেটে যায়, আর এক পুড়ে যাওয়া অবয়ব ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। তারপর সেই ঘরটিকে ভেঙে ফেলা হয়। জমিতে একটা তুলসী গাছ লাগানো হয়। নিহারিকা শহরে ফিরে আসে। জীবনে অনেক কিছু বদলে যায়। কিন্তু মাঝে মাঝে রাতের বেলায় সে এখনো শোনে এক কণ্ঠ ভেসে আসে, তুমি কি আমায় ভালোবাসো অরিন্দম? গলা ভেসে আসে আয়নার দিক থেকে। আর আয়নায় সে কখনো নিজেকে দেখতে পায় না। তোমার যদি এই গল্পটা ভালো লেগে থাকে বা অন্য ধরনের গল্প চাও, গ্রাম্য, শহুরে, আধুনিক, ঐতিহাসিক, জানিও।